যে তিনটা কারণে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% স্টুডেন্ট ফেল করে। লাস্ট ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 500টা সিট ফাঁকা ছিল, যে এমন স্টুডেন্ট পাওয়াই যাচ্ছে না যারা পাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, যেখানে অন্য বিশ্ববিদ্যালয়ে 500টা সিটই থাকে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাট মার্ক সবচেয়ে কম হয়, 55 থেকে 60 হইলে প্রশ্ন যেমনই হোক 100% শিওর থাকতে পারো তুমি চান্স পাবা। আমরা পাসই করতে পারি না, আর 55 মার্ক উঠানো তো দূর কি বাত। এই জন্যই প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% স্টুডেন্ট ফেল করে। সো তোমাকে আমি এখন যেই তিনটা ভুলের কথা বলবো, তুমি এক্সাম হলে গিয়ে যদি এই তিনটা ভুল এড়িয়ে চলতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের জন্য একটা সিট কনফার্ম করতে পারবা। সো জাস্ট নেক্সট 5 মিনিট যা বলবো এই ভুলগুলো তুমি এক্সাম হলে গিয়ে করবা না, এইটা ইনশোর করতে হবে তোমার। তাইলে ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারবা। প্রথমত, এক্সাম হলে আমরা অনেক বেশি প্রত্যাশা নিয়ে যাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 100-এর মধ্যে ঢুকতে হবে, আমাকে 70+ মার্ক পাইতে হবে, 100-তে 80 পাইতে হবে। এই মেন্টালিটি প্রথমেই বাদ দিতে হবে। তোমার এই মেন্টালিটি চান্স না পাওয়ার অন্যতম প্রধান কারণ। যে কোনো প্রত্যাশা নিয়ে যাওয়া যাবে না যে আমি 70+ কারেক্ট করব, 80+ কারেক্ট করব, এইরকম কোনো প্রত্যাশা নিয়ে যাওয়া যাবে না। তোমার প্রথমত টার্গেট থাকতে হবে যে একটা সিট নিশ্চিত করি। অনেকেই প্রথমে এই ডিপার্টমেন্ট নিয়ে ভাবে যে সিএসই নিয়ে পড়তে হবে, ট্রিপলি নিয়ে পড়তে হবে, রোবোটিক্স নিয়ে পড়তে হবে, নাইলে জীবন শেষ। এই মেন্টালিটি থেকে আগে বের হয়ে আসতে হবে। আগে একটা সিট কনফার্ম করো, দেন তুমি ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করো। সো বেশি প্রত্যাশা নিয়ে যাওয়া যাবে না। তোমার টার্গেট থাকতে হবে একটা সিট কনফার্ম করতে পারলেই হবে। তুমি যদি এইরকম টার্গেট নিয়ে যাও যে আমাকে 70+ পাইতে হবে, কোশ্চিন দেখার পরে ফিজিক্স কোশ্চিন হাতে পাইছো, পাওয়ার পরে দেখতেছো প্রথম 4টা কোশ্চিনই পারতেছো না, তুমি 70 তো দূরে থাক, তুমি বেশি উঠাইতে পারবা না। এমনিতেই এক্সামের দিন অনেক বেশি প্রেশার কাজ করে, যে ওই 1.5 ঘন্টার উপর ডিপেন্ড করতেছে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কিনা, তোমার এতদিনের লালিত স্বপ্ন সেটাকে পূর্ণতা দিতে পারবা কিনা, আব্বু আব্বুর প্রত্যাশা, এই ফ্রেন্ড মেডিকেলে চান্স পাইছে, ও অনেক ভালো করছে, এইসব প্রত্যেকটা প্রেশার তোমার মধ্যে কাজ করবে। সো শুধু পড়াশোনা করলেই চান্স পাওয়া যায় না, এক্সাম হলের মধ্যে অনেকগুলো বিষয় একই সঙ্গে ক্লিক করতে হয়, তাইলেই কেবল ভালো রেজাল্ট এবং চান্স পাওয়া সম্ভব হয়। তাইলে পড়াশোনা সবাই করতেছে, সবাই তো চান্স পাবে না, কেমন? সো এই জন্য এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। পরীক্ষার হলের মধ্যে কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না, নিজের ব্রেনকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, এটা তোমার ইনশিওর করতে হবে। সো প্রত্যাশা নিয়ে যাওয়া যাবে না যে আমার 70 পাইতে হবে, 80 পাইতে হবে, এমন না, এরকম কোনো প্রত্যাশা নিয়ে যাওয়া যাবে না। তবে তুমি টার্গেট করবা যে আমি যদি এমসিকিউতে 40 পাই, মোর দেন এনাফ। তুমি এমসিকিউতে যদি 40 পাও, তাহলে তুমি স্বর্ণ পেটে লিখে দেবে, তুমি চান্স পাবা। বলবা ভাই রিটেন তো কিচ্ছু পারি না, যে এমসিকিউতে 40 উঠাইতে পারবে ঢাবির প্রশ্নে, সে রিটেনে ইজিলি 20 উঠাইতে পারবে। স্যার যদি পাও, প্রশ্ন যেমনই হোক তুমি 100% শিওর চান্স পাবা। প্রশ্ন যেমনই হোক 100% শিওর চান্স পাবা। সো তোমার টার্গেট থাকবে এমসিকিউতে 40 মার্ক উঠানোর, মিনিমাম 40 মার্ক ওঠানো, কেমন? আর এখানে আরেকটা বিষয় আমরা অনেকেই জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন খাতা কিন্তু মোটামুটি 10,000 জনের দেখবে। কোন 10,000 জনের? এমসিকিউ এর মার্কের উপর ভিত্তি করে প্রথম 10,000 জনের, কারণ এইটা ডিপেন্ড করে প্রত্যেক বছর। তবে লাস্ট ইয়ারগুলোতে থেকে দেখা যায় যে তুমি যদি 33+ পাও, তাহলে মোটামুটি তোমার খাতা দেখা হবে। 33+ যদি পাও, তাহলে তোমার খাতা দেখা হবে। সো তোমার টার্গেট থাকতে হবে যে তোমার এমসিকিউতে মিনিমাম 40 ওঠানোর। যেমন মিনিমাম 40 পাওয়ার জন্য কি খুব কঠিন বলো তো? প্রত্যেকটা সাবজেক্টে 10 করে পাইলেই 40 হয়, 10 করে পাইলেই 40 হয়। 5টা বাদ দিতে পারতেছো, 15টার মধ্যে 5টা কোশ্চেন যদি বাদ দাও, তাও 10 পাও। তুমি এমন কোনো কোশ্চেন পাবা না যে এইখান থেকে তুমি 10টা পারবা না। পরীক্ষার মধ্যে আমাদের কিছু ভুল ডিসিশনের জন্য আমরা পারি না, যেমন যে আমরা 20-25 উঠাইতে পারি না। সো এই ভুল স্টেপগুলো নেওয়া যাবে না। পরীক্ষায় তোমার প্রত্যেকটা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে তুমি চান্স পাবা কিনা, কেমন? সো টার্গেট নিয়ে যাইতে হবে প্রথমত যে একটা সিট আমি আগে কনফার্ম করি, 40টা এমসিকিউ আমার কারেক্ট করতে হবে, এর বেশি আমার পারার প্রয়োজন নাই। এর বেশি যদি পারি ওকে ফাইন, এটা আমার মেরিট আগাবে। 40-এর পর জয়টা এমসিকিউ পারবে সেটা তোমার মেরিট আগাবে, কিন্তু আমার টার্গেট থাকতে হবে মিনিমাম 40 পাইলে আলহামদুলিল্লাহ, এর বেশি আমার প্রয়োজন নেই। 40 পাওয়ার জন্য একটা সাবজেক্টে 10 মার্ক মাত্র পাইতে হয়। 10 মার্ক মানে কি, যে 15টার মধ্যে 5টা স্কিপ করতে পারতেছো ভাই। সো এই মেন্টালিটি রাখতে হবে, 100-র মধ্যে 40 পাইলে আলহামদুলিল্লাহ, এর বেশি আমার প্রয়োজন নাই, এর চেয়ে বেশি পারলে তো ওকে ফাইন। এরপর দেখো, প্রত্যাশা নিয়ে যাওয়া যাবে না, টার্গেট করবে 40 পাইলে আলহামদুলিল্লাহ, বেশি পাওয়ার প্রয়োজন নেই। এরপরে স্ট্র্যাটেজি তোমার সঠিক হইতে হবে। এমসিকিউ সলভের স্ট্র্যাটেজি অনেকেরই সঠিক না হওয়ার জন্য চান্স হয় না। তুমি এমসিকিউ সলভ করতে গিয়ে কোনটা স্কিপ করতে হবে, প্রত্যেকটা সিদ্ধান্তের উপর তোমার ডিপেন্ড করবে তুমি চান্স পাবা কিনা। একটা স্টেপ যদি ভুল নাও, একটা সিদ্ধান্ত নিতে যদি ভুল করো, তাহলে তুমি চান্সই পাবা না, কেমন?
সো এইখানে কোন এমসিকিউ তোমার সলভ করতে হবে, কোনটা স্কিপ করা লাগবে, এটা তোমার মাথার মধ্যে খুব ভালো করে আয়ত্তে নিতে হবে। তুমি কোন জিনিস পারবা কোনটা পারবা না এটা তোমার দেখেই বুঝতে হবে। যে একটা খুবই সহজ ম্যাথ আসছে, তোমার মনে হচ্ছে করতে গেছো, গিয়ে কোনোভাবে ক্যালকুলেশন মেরে দিতে পারতেছে না। এখন যদি তুমি এইটা মনে করো যে এত সহজ ম্যাথ সেরে আসবো, এই মেন্টালিটি নিয়ে থাকলে তুমি চান্স পাবা না। লাস্টে টাইম কভার করতে পারবা না, তুমি কোনোদিনই ভালো করতে পারবা না এমসিকিউতে। সো তোমার এমসিকিউ স্কিপ করাকে একটা আর্ট বানাইতে হবে। তুমি কোন এমসিকিউ স্কিপ করতে হবে এই সিদ্ধান্ত তুমি যত অ্যাকুরেটলি নিতে পারবা, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। সো তোমার এইটা মাথায় রাখতে হবে যে পারতেছি না মানে স্কিপ। 15টার মধ্যে 5টা স্কিপ করার সুযোগ পাচ্ছি। সো কিসের জন্য আমার ভাবতে হবে পারতেছি না স্কিপ, পারতেছি না স্কিপ, ভাবতে হবে এরপরে পারবো না এমন সুযোগ নাই। পারতেছি না স্কিপ, কারণ আমার তো স্কিপ করার সুযোগ আছে প্রত্যেকটা। 15টার মধ্যে 5টা স্কিপ করতে পারতেছি ভাই, 10টা পারলে হবে। 10টার মধ্যে 8টা কোশ্চেন থাকবে ইজি বিজি, 10টার মধ্যে 8টা কোশ্চেন থাকবে ইজি বিজি। কেমন? টোটাল 15টার মধ্যে প্রত্যেক সাবজেক্টে 8টা কোশ্চেন থাকবে একদমই সহজ। এই একদমই সহজ, তুমি এই 8টা আগে কনফার্ম করো, দেন আর পরে যদি 2বার কনফার্ম করতে পারো তাহলে তো 10 হয়। বুঝছো? 8টা তুমি একদম যে এক কথায় 1 সূত্রের ম্যাথ এমনই পাবা 8টা। যে প্রশ্ন যতই কঠিন করুক মিনিমাম 8টা তুমি পাবা, যেটা একবার দেখেই পারতেছো। আর একটু 2 লাইনের 2 সূত্রের ম্যাথ দিবে কিছু, বা একটু ভাবতে হবে এরকম দিবে বাকি কিছু। 2 সূত্রের ম্যাথ বা একটু ভাবতে হচ্ছে এরকম পারলে তো তোমার 10-12 হয়ে যায়, 10 মিনিমাম হয়ে যায়। সো এইটা টার্গেট রাখতে হবে প্রথমত, যে কোনটা স্কিপ করতে হবে। পারতেছি না মানে স্কিপ করাকে তোমার একটা আর্ট বানাইতে হবে পরীক্ষার মধ্যে। তুমি যত অ্যাকুরেটলি ডিসিশন নিতে পারবা স্কিপ করার, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। আমি এটা তোমাকে গ্যারান্টি দিতে পারি। এমন যে তুমি যত সহজে স্কিপ করতে পারবা, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। ওকে, সো এই ডিসিশন ভুল নেওয়া যাবে না চান্স পাওয়ার জন্য। এই একটা ডিসিশনই মোর দেন এনাফ তোমাকে টপ করা থেকে একদম 20,000-এর বাইরে সিরিয়াল পাঠিয়ে দেওয়ার জন্য। যে পাশে করতে পারবা না, চান্স পাওয়া তো দূরের কথা, যেখানে তোমার টপ করার কথা ছিল। কেমন? সো এই একটা ডিসিশন একদম ফিক্স করে নিতে হবে যে পারতেছি না মানে বাদ ভাই, বাদ, আমার সব তো পারার প্রয়োজন নাই। এই মেন্টালিটি তোমার মধ্যে আনতে হবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে আমার ভিডিও যখন দেখতেছো, যে কদিন টাইম পাবা এই কদিন সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ারের প্রশ্নে পরীক্ষা দিবা। আর এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাবা। পারতেছি না বাদ, পারতেছি না বাদ, পারতেছি না বাদ। বুঝছি? সো এটা তোমার এই স্ট্র্যাটেজি কাজে লাগাইতে হবে। সো স্ট্র্যাটেজিতে ভুল করা যাবে না। কোনটা দাগাবা না এটা তোমার ইনশিওর করতে হবে। এটাতে কোনো কনফিউজড থাকা যাবে না যদি চান্স পাইতে চাও। এইটাই তোমার এক্সাম হলের মেইন স্ট্র্যাটেজি, চান্স পাওয়ার মেইন শর্ত। কেমন? সো এটাতে ভুল করা যাবে না, কোনোভাবেই ভুল করা যাবে না। যে কোনটা দাগাবা না, এটা না পারলে স্কিপ, এই মেন্টালিটি তৈরি করতে হবে। সো তাহলে আমরা দেখলাম প্রত্যাশা নিয়ে যাব না, 40 পাইলে ওকে ফাইন। সেকেন্ডে এসে স্ট্র্যাটেজি ভুল করা যাবে না। কোনটা দাগাবো না, পারতেছি না বাদ, নার্ভাস হওয়া যাবে না। আমার 15টার মধ্যে 10টা পারলে হয়, 10টা পারি নাই 7টা পারছি, নো প্রবলেম। আরেকটা সাবজেক্টে গিয়ে দেখবা 15টার মধ্যে 13টা পেরে গেছো তুমি। সো এইভাবে কাভার হয়ে যাবে। কেমন? সো এটা নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। আর দাগানোর সময় তুমি ম্যাথে যতই ভালো হও, ফিজিক্সে যতই ভালো হও, চেষ্টা করো ম্যাথ ফিজিক্স দ্বারা না শুরু করার জন্য, কেমিস্ট্রি অথবা বায়োলজি দ্বারা শুরু করার জন্য। কেমিস্ট্রি এবং বায়োলজিতে কোনো ম্যাথ থাকবে না। কেমিস্ট্রিতে ম্যাথ থাকবে না বললেই চলে, 2-1টা ম্যাথ থাকবে, বাকি থিওরি। সো কেমিস্ট্রি এবং বায়োলজি যদি পারো 5-6 মিনিটের মধ্যে তোমার শেষ হয়ে যাবে, যে ভাবারও প্রয়োজন হবে না। কেমন? পারতেছি না বায়োলজি, পারতেছি না, এখানে তো আমার টাইম যাবে না। সো বায়োলজি তোমার 6 থেকে 7 মিনিট লাগবে সর্বোচ্চ, কেমিস্ট্রি সর্বোচ্চ তোমার 8 থেকে 10 মিনিট লাগবে, তাই না? এগুলোতে তোমার টাইম সেভ হবে। 15 মিনিটের মধ্যে 2টা শেষ করতে পারো, তাহলে তোমার কনফিডেন্স অনেক বেশি ইনক্রিজ হবে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার কেমিস্ট্রি 15টার মধ্যে 15টাই হয়ে গেছিল। আমি 100% শিওর ছিলাম 15টাই হবে কেমিস্ট্রিতে। সো এইরকম তুমি যদি শুরু করতে পারো যে এই সাবজেক্টটা দ্বারা, যেখানে তুমি সর্বোচ্চ পারতেছো এবং টাইম কম লাগতেছে, 4-5-6-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সেটা দ্বারা শুরু করতে পারলে তোমার কনফিডেন্সও গ্রো করবে, যেটা তোমার চান্স পাওয়াটাকে নিশ্চিত করে দিবে। কেমন? সো চেষ্টা করবা কেমিস্ট্রি বা বায়োলজি দ্বারা শুরু করার জন্য, এটা তোমার টাইম সেভ করবে। যেটাতে তুমি ম্যাথ দ্বারা যদি শুরু করতে যাও, ম্যাথে অনেক বেশি টাইম লাগে, বড় বড় ম্যাথ দিবে, যেটা করতে গিয়ে তুমি দেখবা লাস্টে গিয়ে পরের সাবজেক্টগুলো তুমি কোশ্চিন দেখলে সময় পাচ্ছ না। সো এই ভুলগুলো করা যাবে না। আগে থেকে বাসায় ডিসিশন নিয়ে যাইতে হবে যে আমি কোন সাবজেক্ট আগে দেখাবো, মানে স্ট্রং জোন কথায় কেমিস্ট্রি আগে দেখাবো নাকি বায়োলজি আগে দেখাবো, এটা বাসায় থেকে ডিসিশন নিয়ে যাইতে হবে। কেমন? বুঝাইতে পারছি? এরপরে রিটেন নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। অনেকে রিটেন কিচ্ছু পারি না, কি লিখবো, কই থেকে লিখবো। লাস্ট ইয়ারের প্রশ্ন একটু দেখো তুমি, যে দেখবা ইজি বিজি রিটেন মানে যে একদম আমরা যা বুঝি উদ্ভাসের কোশ্চিন, ওই কোচিং সেন্টারের কোশ্চিন রিটেন যেমন দেয় ঢাবি তেমন রিটেন আসে না। 2.5 মার্কের রিটেন তোমাকে কি দেবে? কেমিস্ট্রি দেখো 2.5 মার্কের রিটেন কাকে বলে, অরবিটাল কাকে বলে, ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির পার্থক্য লেখো, ডি অরবিটালের চিত্র আঁকাও, লাস্ট ইয়ারের প্রশ্ন।
এগুলো যদি না পারো তাহলে তো হবে না। দেন তোমার পিএস ইকুয়াল টু পিকে প্লাস লগ লবণ বাই অম্ল সূত্রের ম্যাথ সব কিছু দেওয়া আছে, সূত্র শুধু বসাই দেওয়া। রিটেন কঠিন আসে না। বায়োলজি তোমাদের সাজেশন দিচ্ছি, ইনশাল্লাহ ওর বাইরে আসবে না, ওইগুলো খুব ভালো করে পড়ো, হয়ে যাবে। কেমিস্ট্রি বায়োলজি শেষ। ফিজিক্সে রিটেন করে থেকে আসবে বলা যাবে না, তবে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ইনশাল্লাহ ফিজিক্সে রিটেনে আটকাবা না। আর যদি প্রশ্ন কঠিনও করে তোমার 4টা তো বাড়ার প্রয়োজন নাই, তুমি যদি 2টা করেও পারো, 4টার মধ্যে 2টা করেও যদি পারো তাও তো তোমার 20 মার্ক হয়। এদিকে 40 ওইদিকে 20 যদি পাও 60 মার্ক ইজি বিজিতে চান্স পেয়ে যাবা। আর যদি কিছু আগাইতে পারো 1 মার্ক করে আগাবা, মেরিট 500 করে আগাই যাবে তোমার সামনে এরপরে 60-এর পর থেকে, বুঝছো? সো এটারে প্যারা খাওয়ার প্রয়োজন, রিটেন নিয়ে প্যারা খাওয়ার প্রয়োজন। আর এখানে আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, রিটেনে কিন্তু আমাদের সায়েন্সের জন্য, আর্টস বা কমার্সের জন্য আমাদের ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট অনুযায়ী পাস করতে হয়। সায়েন্সের জন্য কিন্তু টোটাল পাস। কিসে পাস? টোটাল পাস। মানে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই যে তোমাকে ম্যাথে 5 পাইতে হবে বা কেমিস্ট্রিতে 2 পাইতেই হবে, নাইলে হবে না। তুমি 2টা সাবজেক্টে 0 পাইছো, তোমার টোটাল যদি রিটেনে 12 হয় তাহলে তুমি পাস, বুঝছো? হ্যাঁ, এইটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নাই যে আমাদের সায়েন্সের জন্য এইটা ভালো যে টোটাল আমাদের পাস, আমাদের সাবজেক্ট অনুযায়ী ইন্ডিভিজুয়ালি পাস করতে হয় না। রিটেনে টোটাল 12 পাইলে পাস। আর এমসিকিউ পার্সেন্ট করার চিন্তা নিয়ে তোমার লাভ নাই, কারণ এমসিকিউতে 35% নিচে পাইলে তোমাকে খাতায় দেখা হবে না, কেমন? সো এই জন্য এটা ইনশিওর করবা যাতে 33+ মানে 40 যাতে এমসিকিউতে থাকে মিনিমাম। 40-এর নিচে পাইলে আসলে চান্স পাওয়াটা ঢাবিতে ওটা টাফ হয়ে যায়। তবে ঢাবিতে তুমি আবার যদি 35-36টা ঠিক করতে পারো, রিটেনে যদি আর একটু ভালো করতে পারো, এটা কভার করতে পারলে হয়ে যায়। তবে চেষ্টা করতে হবে মিনিমাম যাতে আমার 40টা ঠিক হয়, কেমন? সো যা বললাম এই 3টা ভুল কেউ আশা করি পরীক্ষার মধ্যে গিয়ে করবা না। এই 3টা যদি স্ট্র্যাটেজি সঠিক রাখতে পারো, এই 3টা ভুল যদি তুমি ইনশাল্লাহ না করো, যেভাবে বললাম এভাবে যদি আগায় যেতে পারো, ইনশাল্লাহ তুমি খুব ভালোভাবে চান্স পাবা, খুবই ভালোভাবে চান্স পাবা। আর লাস্ট মুহূর্তে এসে আজে বাজে কিচ্ছু বলা যাবে না, আজে বাজে কিচ্ছু পড়া যাবে না। অলরেডি আমার চ্যানেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যারাথন দেওয়া আছে, যা পড়াইছি এর বাইরে আসবে না। তুমি যদি টাইম না থাকে, একদম লাস্ট মুহূর্তে যদি ভিডিওটা দেখো, আগের দিন একদিন টাইম আছে, তাহলে তো ক্লাস করার টাইম নেই। তুমি কি করবা? স্লাইডগুলো পড়বা জাস্ট, বুঝছো? 2 দিনও যদি টাইম থাকে, 2 দিনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস কভার করে ফেলতে পারবা। কিন্তু দেখতেছো একদিন আগে খুবই টাইম নেই। তারপরে তুমি কি করবা? জাস্ট স্লাইডে যা পড়াইছো স্লাইডগুলো তুমি সলভ করে যাবা। শেষ মুহূর্তে এসে রিভিশন দেওয়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনকে গোছাই নেওয়ার জন্য এর চেয়ে ভালো কিছু হইতে পারে না। সো ম্যারাথন ক্লাসগুলো যারা করো নাই মাস্ট বি করে ফেলবা। তারপরে স্লাইডটা 2 থেকে 3 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে সলভ করে যাবা। পরীক্ষা শেষে তোমাকে প্রমাণ করে দিব যে এগুলো থেকে প্রশ্ন আসে কিনা, কেমন? সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।